পোশাক খাতে অস্থিরতায় মহল বিশেষের উস্কানির অভিযোগ অর্থ উপদেষ্টার। আশুলিয়ার কারখানা খুললেই কয়েকটি বিশৃঙ্খলা, আবারও ছুটি। গণঅভ্যুত্থানের স্মৃতিরক্ষায় গণভবনের বর্তমান অবস্থা অবিকল রেখেই বানানো হবে জাদুঘর। থাকবে 16 বছরে হতাহতের তালিকা, জানিয়েছেন উপদেষ্টারা। আওয়ামী লীগের জমিদারি পুনরুদ্ধারের চেষ্টায় ভারত। পিলখানা হত্যাকাণ্ড সহ একে একে পেন্ডোরার বক্স খুলছে, বলেছেন রিজভী। সুইডেন আসলাম কিলার আব্বাস ইমনের মতো টপ টেররদের মুক্তিতে নানা মহলের উদ্বেগ, প্রয়োজনীয় রিভিউর তাগিদ। দেখছিলেন ক্রাউন 7 সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। গাজীপুর আশুলিয়ায় পোশাক কারখানায় চলমান অস্থিরতা নিরসনে বিভিন্ন রাজনৈতিক দল সহযোগিতা করলেও এতে কারো কারো ইন্ধন রয়েছে, মন্তব্য করেছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। তবে পরিস্থিতির দ্রুতই উন্নতির আশা তার। রাঘব ওয়ালের ব্যাংক হিসাব জব্দ করা হচ্ছে, তাদের বিরুদ্ধে তদন্ত আরও জোরদার করা হবে বলেও জানিয়েছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা। শনিবার রাজধানীতে বাংলাদেশ ইনস্টিটিউট অব গভর্নেন্স ম্যানেজমেন্ট BIGM এর কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের এসব বলেন তিনি। ডক্টর সালেউদ্দিন আহমেদ জানান, অর্থনীতিতে শৃঙ্খলা ফেরাতে কাজ করছে সরকার। কালো টাকার বিষয়ে জাতীয় রাজস্ব NBR ব্যবস্থা নেবে। আলু, পেঁয়াজের মতো নিত্যপণ্যের দাম কমাতে শুল্ক ছাড় দেওয়া হয়েছে। একই সাথে কাজ চলছে সিন্ডিকেট ভাঙতে। তবে বাজারের তার ইতিবাচক প্রভাব পড়তে কিছুটা সময় লাগছে বলে মন্তব্য করেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা। আমরা সহযোগিতা করছি, ইন্ধন যারা দিচ্ছে তাদের ব্যাপারে তো সহযোগিতা করছে, এবং এখন ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন একটা তো পুলিশ পারবে না বা আর্মি BGO পারবে না, এটা নিয়ে যথেষ্ট উন্নতি হয়েছে। আর আমি কমার্স মিনিস্ট্রির সাথে ট্রেড বডির সাথে আলাপ করছি, কালকে পরশু আমার একটা গ্রুপের সাথে বলবো, ওদেরকে বলা হয়েছে সবাই আসছে, বড় বড় যারা সাপ্লাই আছে তারাও আসছে, তাদেরকে যথেষ্ট কি বলবো মেসেজ দেওয়া হয়েছে। টানা কয়েকদিনের বিশৃঙ্খলা শেষে কড়া নিরাপত্তায় আজ খুলেছে সাভার আশুলিয়ার বেশিরভাগ কারখানা। তবে শ্রমিক বিক্ষোভের জেরে বেশ কয়েকটি কারখানায় আবারও ছুটি ঘোষণা করেছে মালিকপক্ষ। সকালে শান্তিপূর্ণভাবে বেশিরভাগ কারখানায় কাজে যোগ দেয় শ্রমিকরা, কিন্তু বেশ কয়েকটি কারখানা হঠাৎ ছুটি ঘোষণা করে। নিশ্চিন্তপুর এলাকার অনন্ত গার্মেন্টস সহ কয়েকটি কারখানায় কাজে যোগ না দিয়ে বিক্ষোভ করে শ্রমিকরা। আতঙ্কিত হয়ে আরও কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা করে মালিকপক্ষ। আন্দোলনকারী শ্রমিকরা জানান, বিভিন্ন দাবিতে প্রায় 1 সপ্তাহ ধরে আন্দোলন চালিয়ে আসলেও কোনো সুরাহা হয়নি। প্রতিদিনই আলোচনার কথা বলে শ্রমিকদের ডেকে আনা হয়, তবে কোনো সিদ্ধান্ত দেয় না মালিকরা। তাই বাধ্য হয়ে বিক্ষোভে নেমেছেন তারা। শ্রমিকদের সাথে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা করছে শিল্প পুলিশ। ইন্ডিভিজুয়াল যেগুলো আছে আমরা BGM-কে প্রস্তাব দিচ্ছি, যেহেতু দাবি দেওয়াগুলো অনেকগুলি কাছাকাছি, তাহলে গ্রুপ ওয়াইজ সবাই একসাথে বসে 3 পক্ষ মিলে তারপর আপনার এটা সলিউশন করেন, তাতে করে আরও তাড়াতাড়ি প্রবলেমগুলো সলভ হবে। তারপর আমরা মাঠ পর্যায়ে যারা আছি, আমরা প্রত্যেকটা ফ্যাক্টরি ঘুরে এই প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করছি। আমরা 1000 টাকা দাবি করছি, 1000 টাকা হাজিরা বোনাস। তারা তো বলতে পারে যে আমরা 700 দিব বা 800 দিব, কথা আছে না যে আমরা 800 টাকা দেই, তোমরা 200 এটা পরে দেখা যাবে, তোমরা কাজ করো। আশ্বাস আছে না, 7টার পরে টিফিন বিল বলছে, তারা বলতে পারে যে আমরা 8টার পরে দিব, এটা কথা আছে না। এরকম কোনো কথাই তাদের নাই। 1 সপ্তাহ ধরেই চলতেছে এরকমই, প্রতিদিন যাচ্ছি আর আইতাছি, আর এই প্রতিদিন এরকম এই যে হ্যারাসমেন্ট করতেছে, এটা কিন্তু মালিক পক্ষ আসলে ঠিক করতেছে না। পোশাক শিল্প এলাকায় নিয়োজিত শিল্পাঞ্চল পুলিশ ইউনিট বাতিলের দাবি জানিয়েছে মজুরি আন্দোলনে গার্মেন্টস শ্রমিক হতাহতের ঘটনা অনুসন্ধানকারী গণতদন্ত কমিটি। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করে এই কমিটি। এ সময় তারা বলেন, সরকার পরিবর্তনের সময় গার্মেন্টস সহ অন্যান্য শিল্প কারখানার শতাধিক শ্রমিক নিহত হয়েছে। যারা আহত হয়েছে তাদের এখনও কোনো সুচিকিৎসার ব্যবস্থাই করা হয়নি। সরকার বদল হলেও শ্রমিকদের সাথে আচরণে কোনো পরিবর্তন আসেনি বলে মন্তব্য তাদের। মজুরি নিয়ে যাতে শ্রমিকদের আন্দোলনে নামতে না হয় সেটি নিশ্চিতের পাশাপাশি শ্রমিক হত্যার যথাযথ তদন্ত করে দায়ী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত সহ 9 দফা সুপারিশ করে গণতদন্ত কমিটি। সেই পুলিশ বাহিনী প্রকিউর করার জন্য সংশ্লিষ্ট কাছাকাছি যে থানা আছে সেই থানাতে খবর দিতে হতো, সেই থানা থেকে আস্তে আস্তে যে সময়টুকু লাগতো সেই সময়টাও তারা দিতে চান না শ্রমিকদেরকে, যাতে ওইখানে উপস্থিত থেকেই আসলে তাদেরকে দমন পীড়নটা করা যায়। সেই জন্যই শিল্পাঞ্চল পুলিশ গঠন করা হয়েছে। আমরা আজকের এই তদন্ত কমিটির রিপোর্ট প্রকাশের এই দিনে আমরা জোর গলায় দাবি জানাতে চাই, এই শিল্পাঞ্চল পুলিশ ইউনিট বাতিল করতে হবে। শ্রমিকদের উপর অত্যাচার হচ্ছে, শ্রমিকদের মজুরি ঠিকমতো দেওয়া হচ্ছে না, শ্রমিকদের কারখানার ভিতরে কারখানার বাইরে নানা রকমভাবে হয়রানি করা হচ্ছে, জুলুম করা হচ্ছে। শিল্প পুলিশ সেক্ষেত্রে কোনো ব্যবস্থা নিয়েছে এরকম কোনো উদাহরণ নাই।
শিল্প পুলিশ বরঞ্চ দেখা যায় যে তারা যখন অন্যায়ের প্রতিবাদ করতে যাচ্ছে শ্রমিকরা কিংবা তাদের দাবি দেওয়ার কথা জানাতে যাচ্ছে, তখন তাদের উপরে হামলা করার জন্য একদিকে সন্ত্রাসী বাহিনী মালিকদের, অন্যদিকে হচ্ছে শিল্প পুলিশ। গণঅভ্যুত্থানের স্মৃতি ধরে রাখতে গণভবনের বর্তমান অবস্থা অবিকল রেখে জাদুঘর করতে দেশি বিদেশি প্রতিষ্ঠানের সহায়তা নেওয়া হবে, জানিয়েছেন তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা নাহিদ ইসলাম। শনিবার গণভবন পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন। বেলা 11:30টার দিকে গণভবনে যান শিল্প বিষয়ক উপদেষ্টা আদিলুর রহমান খান, যুব ও ক্রীড়া বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ এবং তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা নাহিদ ইসলাম। পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন এই তিন উপদেষ্টা। এ সময় এক প্রশ্নের জবাবে আদিলুর রহমান বলেন, সিলেটে মাজারে হামলা এবং শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের নাজেহালকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। গণভবনকে জাদুঘরে পরিণত করে গত 16 বছরে আওয়ামী লীগ সরকারের হাতে হতাহতের তালিকা ও প্রতিবাদের চিহ্ন সংরক্ষণ করার কথাও বলেন উপদেষ্টারা। 36 জুলাই অথবা 5ই আগস্ট জনগণ এইটি জয় করেছে এবং অনেক রক্তের এবং আত্মত্যাগের ভিতর দিয়ে আমরা কিন্তু এই 5ই আগস্টের মুহূর্তটি পেয়েছি। ফলে সেটি জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া এবং জনগণের বিজয়কে ধারণ করে রাখার উদ্দেশ্যেই এই গণভবনকে জাদুঘরে পরিণত করা হবে। আমরা এই ব্যাপারে খুব সিরিয়াসলি দেখছি। আমরা এই ধরনের ঘটনা যেন না ঘটে সেটার জন্য উদ্যোগ নিচ্ছি এবং বারে বারেই আমরা এই ব্যাপারে আমাদের নিজেদের পক্ষ থেকে যতদূর এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ডিপ্লয় করে কাজ করা যায় সেটা চেষ্টা করছি। আমরা এটা একেবারেই গ্রহণযোগ্য না, এটা বারে বারে বলেছি। ভারত আওয়ামী লীগের জমিদারি পুনরুদ্ধারের চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, বাংলাদেশে জনগণের পক্ষে না থেকে ভারত আওয়ামী লীগের সাথে একপক্ষীয় যোগাযোগ রক্ষা করলে জনগণ তা মেনে নেবে না। সকালে নার্সেস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের 21তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় শহীদ জিয়ার আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় মোনাজাত করা হয়। পরে রিজভী সাংবাদিকদের বলেন, 2009 সালের পিলখানা হত্যাকাণ্ড ছিল দুরভিসন্ধিমূলক। এই হত্যাকাণ্ড নিয়ে প্যান্ডোরার বক্স খুলতে শুরু হয়েছে। দেশের নিরাপত্তা বিঘ্নিত করতে এ ঘটনায় বিদেশি হস্তক্ষেপ ছিল কিনা তা পুনঃতদন্তে বেরিয়ে আসবে। তিনি বলেন, সুষ্ঠু ভোটের স্বার্থে কারো কাছে মাথা নত করবে না এমন নির্বাচন কমিশনে চায় বিএনপি। বাংলাদেশ নিয়ে ভারতের প্রতিরক্ষা মন্ত্রীর বক্তব্য উদ্বেগজনক উল্লেখ করে তিনি বলেন, দুদেশের অনেক অমীমাংসার বিষয় থাকলেও ভারতের উচিত বাংলাদেশের সার্বভৌমত্বকে শ্রদ্ধা করা। যে বঙ্গবন্ধুর কন্যা পালায় না, কত ইনিয়ে বিনিয়ে তিনি বলেছেন ওবায়দুল কাদের সাহেব। কোথায় আজকে শেখ মুজিবের কন্যা? শেখ হাসিনা যখন পালিয়ে গেলেন এবারে বধূবরণের মতো বরণ করলেন ভারতীয় শাসক গোষ্ঠী। আপনারা কি নববধূকে সান্ত্বনা দেওয়ার জন্য, তার যে জমিদারি পুনরুদ্ধারের জন্য কোনো কাজ করছেন? তাহলে প্রতিরক্ষা মন্ত্রী এভাবে কথা বলছেন কেন? শেখ হাসিনা আজকে বাংলাদেশে নেই। এই কষ্ট, এই দুঃখ ভারতের নীতি নির্ধারকরা কি ভুলতে পারছেন না? আপনারা যদি ওয়ান ওয়ে ট্রাফিক হয়ে কোনো একটি বিশেষ ব্যক্তি এবং দলের প্রতি আপনাদের যদি যোগাযোগ থাকে বা যোগাযোগ রক্ষা করেন, তাহলে বাংলাদেশের মানুষ সেটিকে ভালোভাবে মেনে নেবে না। শীর্ষ সন্ত্রাসীদের জামিনে মুক্তিকে উদ্বেগজনক বলছেন সাবেক আইজিপি মোহাম্মদ নুরুল হুদা। তাদেরকে নজরদারিতে রাখতে আইনশৃঙ্খলা বাহিনীকে পরামর্শ তার। সিনিয়র আইনজীবী মঞ্জিল মোর্শেদও টপ টেররদের জামিনকে দেখছেন জনস্বার্থের জন্য মারাত্মক হুমকি হিসেবে। প্রয়োজনে রিভিউ করে ব্যবস্থা নেওয়ার তাগিদ দেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন জিয়া খান। খুন, চাঁদাবাজি, দখলবাজ সহ নানা অপরাধে বছর 30 আগে জনমনে আতঙ্কের নাম হয়ে ওঠে বেশ কয়েক সন্ত্রাসী। এক পর্যায়ে 2001 সালের 26 ডিসেম্বর আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে প্রকাশ করা হয় 23 টপ টেররের তালিকা। ধরিয়ে দিতে ঘোষণা করা হয় পুরস্কার। ঢাকার আন্ডারওয়ার্ল্ড কাঁপানো টপ টেররদের অনেকেই বিদেশ ফেরারি। কয়েকজনের 20 থেকে 25 বছর ঠাঁই ছিল কারাগারে। গেল এক মাসে জামিনে মুক্তি মিলেছে তাদের কয়েকজনের। 3 সেপ্টেম্বর কাশিমপুর হাই সিকিউরিটি কারাগার থেকে বের হন রাজধানীর পূর্ব রাজাবাজার এলাকার শীর্ষ সন্ত্রাসী শেখ আসলাম ওরফে সুইডেন আসলাম। তাকে গ্রেফতার করা হয় 1997 সালে। তেজগাঁও এলাকার গালিব হত্যাসহ 9টি হত্যা মামলা রয়েছে তার বিরুদ্ধে। নানা অপরাধে আরও রয়েছে 13টি মামলা। 14 আগস্ট ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্ত হন সানজিদুল ইসলাম ইমন ওরফে কলাবাগান ইমন।
1998 সালে চিত্রনায়ক সোহেল চৌধুরীকে হত্যায় তার নাম আসার পরই আন্ডারওয়ার্ল্ডে রাজত্ব শুরু করেন ইমন। তার বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় রয়েছে 30টির বেশি মামলা। 13 আগস্ট কাশিমপুর হাই সিকিউরিটি কারাগার থেকে মুক্ত হন আব্বাস উদ্দিন ওরফে কিলার আব্বাস। রাজধানীর কাফরুল, কচুক্ষেত ও ইব্রাহিমপুর এলাকার আন্ডারওয়ার্ল্ডের এক সময়ের ডন আব্বাসের বিরুদ্ধে 6টি হত্যাসহ 10টি মামলা চলমান। জামিন হয়েছে সবকটিতেই। 12 আগস্ট ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি মেলে ফ্রিডম রাসু ও পিচ্চি হেলালের। রাসুর বিরুদ্ধে পুলিশ কর্মকর্তা হত্যাসহ 13টি মামলা রয়েছে। 2001 সালে মোহাম্মদপুর থেকে গ্রেফতার করা হয় পিচ্চি হেলালকে। তার বিরুদ্ধে 4টি হত্যাসহ মামলা রয়েছে 8টি। একই দিন মুক্তি পান টিটন। গেল এক মাসে একের পর এক শীর্ষ সন্ত্রাসীদের কারামুক্তি কিভাবে দেখছেন বিশেষজ্ঞরা? দুটো কাজ, একটা তাদের নজরদারির মধ্যে রাখা, আর একটা তাদের বিরুদ্ধে যে কেসগুলো চলছে সেগুলো সরকারি তরফে এগুলোকে পার্সু করতে হবে এবং চেষ্টা করতে হবে যাতে তাদের সাজা হয়। তবে নিশ্চয়ই এই অনেক শীর্ষ সন্ত্রাসীর বেরিয়ে আসাটা উদ্বেগজনক। যারা শীর্ষ সন্ত্রাসী তারা কি এই স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত করবে না? অবশ্যই করবে, কারণ সেই অভিজ্ঞতাই তো আমাদের আছে। এখন এই পরিস্থিতিতে হঠাৎ করে কিভাবে তারা জামিন পেল, এখানে প্রসিকিউশনের কি ব্যর্থতা আছে বা কি ধরনের আন্ডারস্ট্যান্ডিং হলো, এগুলো কিন্তু খুবই অ্যালার্মিং। জননিরাপত্তা হুমকিতে পড়লে রাষ্ট্র যে কোনো সময় যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রাখে, অভিমত তাদের। এটা সরকারের উচ্চ পর্যায় থেকে নিশ্চয়ই এটা দেখা দরকার এবং এটা রিভিউ করা দরকার যেটা কিভাবে হলো। এটা হালকাভাবে না নিয়ে, কারণ আপনার শীর্ষ সন্ত্রাসীরা যদি বেরোয় আসে এবং তারা যদি আগের মতো কাজগুলো করতে চায় তাহলে সরকারই কিন্তু বিপদে পড়বে। আমাদের যে স্পেশাল পাওয়ারস অ্যাক্ট আছে আইন, তাতে অত্যন্ত বিপজ্জনক ব্যক্তি যাদেরকে বাইরে রাখা যাবে না, কিন্তু কেস এখন হচ্ছে না, তাদেরকে এই ধরনের নিবর্তনমূলক আইনে আটক রাখা যায়। জামিনে মুক্ত শীর্ষ সন্ত্রাসীদের কেউ যেন দেশ ছাড়তে না পারে এবং বিদেশে পলাতকদের দেশে ফিরিয়ে এনে দ্রুত বিচার কার্যকরের তাগিদ দেন তারা। জিয়া খান, বাংলাভিশন, ঢাকা। চট্টগ্রাম ওয়াসার এমডি প্রকৌশলী একেএম ফজলুল্লাহর বিরুদ্ধে ওঠা দুর্নীতির অনিয়মের অভিযোগের তদন্ত শুরু হয়েছে। শনিবার সকালে স্থানীয় সরকার বিভাগের মহাপরিচালক মোহাম্মদ মাহমুদুল হাসানের নেতৃত্বে চট্টগ্রাম ওয়াসায় যায় তদন্ত দল। বিভিন্ন প্রকল্পের ব্যয় বৃদ্ধি, পানি চুরি, প্রকল্পগুলো সময়মতো শেষ না হওয়া, বিভিন্ন প্রকল্পের নথিপত্র পর্যালোচনা সহ চট্টগ্রাম ওয়াসার এমডির বিরুদ্ধে ওঠা সব অনিয়মের তদন্ত করছে তদন্ত দলটি। তদন্ত দলের প্রধান মোহাম্মদ মাহমুদুল হাসান জানান, 14 বছর ধরে টানা চট্টগ্রাম ওয়াসার এমডি পদে থাকা প্রকৌশলী একেএম ফজলুল্লাহর বিরুদ্ধে বিভিন্ন গণমাধ্যমে দুর্নীতির খবর আসার পর সরকার বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনায় নিয়ে তদন্ত শুরু করেছে। দ্রুত তদন্ত প্রতিবেদন সরকারের কাছে জমা দেয়া হবে। সংবাদ শেষ করব শিরোনামগুলো আরেকবার জানিয়ে। পোশাক খাতে অস্থিরতায় মহল বিশেষের উস্কানির অভিযোগ অর্থ উপদেষ্টার। আশুলিয়ার কারখানা খুললে কয়েকটি বিশৃঙ্খলা, আবারও ছুটি। গণ অভ্যুত্থানের স্মৃতি রক্ষায় গণভবনের বর্তমান অবস্থা অবিকল রেখেই বানানো হবে জাদুঘর। থাকবে 16 বছরে হতাহতের তালিকা, জানিয়েছেন উপদেষ্টারা। আওয়ামী লীগের জমিদারি পুনরুদ্ধারের চেষ্টায় ভারত। পিলখানা হত্যাকাণ্ড সহ একে একে প্যান্ডোরার বক্স খুলছে, বলেছেন রিজভী। সুইডেন আসলাম কিলার আব্বাস ইমনের মতো টপ টেররদের মুক্তিতে নানা মহলের উদ্বেগ, প্রয়োজনীয় রিভিউর তাগিদ। এই ছিল এখনকার মতো পরের সংবাদ বিকেল 4টায়। এর আগে 3টায় রয়েছে নিউজ টপ 10। এছাড়াও বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠানটিকে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavision নিউজে এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavision।